দিকে রাখতে হবে। কার ফোন ডানে আছে? হ্যাঁ, চলেন। সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে। বর্তমানে নতুন বছরের শুভেচ্ছা দিয়ে শুরু করতে চাই, তবে তারও আগে একটা বিশেষ ঘটনাকে মনে করতে চাই। এমন একজন নেত্রীর প্রয়াণ, যেটা আসলে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন এবং পুরো দেশের জন্য একটি দুঃখজনক ঘটনা। বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত 30 ডিসেম্বর 2025 ইন্তেকাল করেছেন। তাকে গভীর শ্রদ্ধা ভরে আজকের দিনে স্মরণ করছি। পুরো দেশে সেই বিষয়ে অবশ্যই রাষ্ট্রীয় শোক পালন হচ্ছে এবং আজ সেই রাষ্ট্রীয় শোকের শেষ দিন। তবে আমৃত্যু চিরজীবন সবসময়ই খালেদা জিয়া আমাদের জীবনে থাকবেন, আমাদের মনে থাকবেন। আমাদের আজকের দিনে আমরা অবশ্যই একটা সুন্দর বিষয় নিয়ে এসেছি এবং সেই বিষয়টা হলো সুন্দর করে তুলি পৃথিবীকে। বছরের শুরুতেই যেটা আমরা করতে চাই সেটা হলো একটা ভালো দিন, ভালো পৃথিবী এবং আমাদের জীবনের নতুন করে গুছিয়ে নেওয়ার যে প্রয়াসগুলো আছে সেগুলো নিয়ে কথা বলতে চাই। চলুন আর কথা না বাড়িয়ে পরিচয় করিয়ে দিই সবার সাথে। আমাদের সাথে শুরুতেই আজকে আছেন সোমা দাস। তিনি একজন সঙ্গীত শিক্ষক, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ বারিধারা শাখায় আছেন। অনেক অনেক স্বাগত জানাই। তার পাশে আছেন নিগার সুলতানা, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার সাউথ ইস্ট ব্যাংক পিএলসিতে আছেন। অনেক অনেক স্বাগত। এবং তার পাশে আছেন মৈত্রী সরকার, নৃত্য শিক্ষক, মাস্টার মাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুল। স্বাগত জানাই আপনাকে। আজকের দিনে আমরা চাচ্ছি যে নতুন বছরের শুভেচ্ছা তো আপনাদেরকে জানাতেই চাই, যাতে একটা সুন্দর পৃথিবী গড়ে তোলার জন্য যদি নিজেদের যে গো টু লিস্ট বা টু ডু লিস্ট আছে সেখানে কিছু যুক্ত করা যায় তাহলে চমৎকার হবে। তবে তার আগে সোমা দিদি আপনার কাছে এসে আপনার কাজের অঙ্গন সম্পর্কে জানতে চাই, আপনার সম্পর্কে জানতে চাই। আমি প্রথমত একজন সঙ্গীত শিক্ষক, পাশাপাশি সঙ্গীত শিল্পী, বিভিন্ন মঞ্চে কাজ করে থাকি। আমি বর্তমানে আছি সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ বারিধারা শাখাতে সিনিয়র মিউজিক টিচার হিসেবে আছি। তারপর আছি সিটি কর্পোরেশনের আমি মিউজিক টিচার। তারপর আছে একজন স্বপ্ন বিকাশ কলাকেন্দ্র একাডেমিটি টিচার। তো প্রথমে আমি আসলে ভালো লাগে, আমি জানি না আমি কতটুকু উপযুক্ত বলবো, কারণ শিক্ষকতা অনেক বড় একটা বিশাল ব্যাপার। আমি কতটুকু জানি নিজেকে খুব মাঝে মাঝে প্রশ্ন করতে ইচ্ছে করে। যতটুকুই জ্ঞান আছে চেষ্টা করি ততটুকুর মধ্যে আমি যেন এই জ্ঞানটুকু বেলাতে পারি। তো আর আমি পাশাপাশি বিভিন্ন মঞ্চে সম্বন্ধে কাজ করে থাকি। রেডিও টিভিতে আছি, নজরুল আর পল্লীগীতি এবং আধুনিক গানে আমি ইন্টারেস্টেড, তো নিয়মিত কাজ করছি। বাহ, চমৎকার। তাহলে একসাথে অনেক কিছু নিয়ে আছেন এবং আমাদের দেশকে অনেক কিছু দেবার একটা সুযোগ আছে সংস্কৃতি অঙ্গনে। আমার মনে হয় যে সংস্কৃতি, নিজেদের জানাশোনা, নাচ গান এবং আমাদের অঙ্গনে যা যা কিছু আছে এগুলো দিয়ে যে আসলে দেশকে গড়ে তোলা যায়, সুন্দর পৃথিবী গড়তে যে এই অঙ্গনটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, সেই বিষয়টা নিয়ে অবশ্যই সামনে আরও কথা হবে। নিগার সুলতানা আপু, আপনার কাছে এসে, আপনি তো এখন সিনিয়র এক্সিকিউটিভ অফিসার হিসেবে আছেন, সাথে আপনি বাচিক শিল্পী একজন, সেটাও আমি জানি। তো আপনার কাজের অঙ্গনটা নিয়ে জানতে চাই, বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাই। ধন্যবাদ আপু। আসসালামু আলাইকুম, আমি নিগার সুলতানা। আমার নিকনেমও কিন্তু সোমা, আমার মিতা সাথে আছে। আর আসলে সাউথ ইস্ট ব্যাংকে আমার জয়নিং তো 2007 সালে জয়েন করেছি, আজ অবধি আছি। আমি বনানী ব্রাঞ্চে আছি। তো আমার আসলে শুরুটা মানে বাচিক শিল্পী হিসেবে আমার শুরু করা। তো স্কুলে যখন ক্লাস 6-7 থেকে পড়ি তখন থেকেই আপনার আবৃত্তির সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। আমার একটা সংগঠন ছিল, তার সেটা ফেনীতে আবৃত্তি সংসদ নামে। তো ওখানে অনেক বছর কাজ করেছি। আসলে কর্মসূত্রে আসলে একটু ডিটাচড হয়ে গেছি। এই তো আমার চলা। এবং ব্যাংকিং জীবন আসলে বেশ কঠিন, কিন্তু আমার মনে হয় খুব ডিফিকাল্ট সময়টা ম্যানেজ করা, কারণ আমাদের আসলে অফিসে আসার সময় আছে, বের হওয়ার সময় নেই। না, কাজটা শেষ না করে বের হওয়া যায় না। মানুষ সবাই শুনলে মনে করে যে ব্যাংকিং ইজ ভেরি রিঅ্যাশরিং এবং 9 to 5 জব, আই থিংক। বাট এটা সব ক্ষেত্রে 9 to 5 হয় না। 9 to 5 এখন তো 6 পর্যন্ত, 9 to 5 এখন 10 to 6 বলে সবাই। কিন্তু আমার বাড়িতে ব্যাংকার অনেক এবং কেউ আসলে 9টার আগে আসতে পারে। হ্যাঁ, এটাই আমাদের 8টা 8:30 বাসায় ঢুকতে সময় লেগেই যায়। আসলে ফ্যামিলি মানুষ সাপোর্ট করে বলেই আমরা আসলে
চাকরি জীবনেটা কন্টিনিউ করতে পারছি, তো কৃতজ্ঞতা আছে তাদের জন্য। আর হচ্ছে অনেক ডিফিকাল্ট আছে, ব্যাংকিং জবটা খুব সিকিউরড এবং সম্মানের সাথে এই যে সময়ের ব্যাপারটা, এটা ম্যানেজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আর কি মাঝে মাঝে। আই টোটালি আন্ডারস্ট্যান্ড। মৈত্রী দিদি, আপনার কাছে এসে জানতে চাই যে নৃত্য শিক্ষক হিসেবে মাস্টার মাইন্ডে আছেন, তবে আমি জানি যে নৃত্য শিক্ষক হওয়ার আগে নাচেরও একটা লম্বা জার্নি আপনার ছিল এবং নাচের ব্যাকগ্রাউন্ড অবশ্যই আছে। এই নাচের জগৎটা কেন পছন্দ আপনার এবং এখন বর্তমানে শিক্ষক হিসেবে কেমন লাগছে সেটাও শুনে। শুভ সন্ধ্যা সবাইকে, নতুন বছরের শুভেচ্ছা। আমি মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলে রয়েছি নৃত্য শিক্ষক হিসাবে প্রায় 13 বছর হয়ে গেল। আর নাচের মানুষ আমি, একদম নাচকেই ভালোবাসি। আর বাংলাদেশ টেলিভিশনের হচ্ছে একজন নৃত্য পরিচালক এবং নৃত্যশিল্পী। আমাদের একটি সংগঠন রয়েছে স্বপ্ন বিকাশ কলাকেন্দ্র, যেটাতে আমাদের সমাধি গানের ডিপার্টমেন্টটা পুরো ওটার হেড, আর আমি ওটার অ্যাডমিনিস্ট্রেশনের হেড আর কি। তা এইভাবেই আর কি, মানে একটা সংগঠন, তারপরে ছোট ছোট শিশু বাচ্চাদের সাথে কাজ করা, ওদেরকে কিছু একটা শেখানোর পর যে আনন্দ, একটা সৃষ্টির আনন্দের মতো, মানে একটা ছোট্ট কোরিওগ্রাফি আমি করছি, সেটা যখন পারফরমেন্স ওরা 120টা স্কুলের সাথে যখন মাস্টারমাইন্ড ফাইট করছে, বা অন্য অন্য শিল্পকলা একাডেমিতেও আমি রয়েছি, সিটি কর্পোরেশনে রয়েছি। তা এই কাজের জায়গাগুলো, মানে আমি ভীষণ, আমরা লাকি যে আমরা আমাদের পরিসরটা, মানে হয়তো অনেক চাওয়া নেই, দেওয়াই আমাদের ইচ্ছা, যে ছোটদের আমরা নতুন মানে প্রজন্মকে কিছু দিয়ে যাব, এটাই শুদ্ধ সংস্কৃতি। তা এটাই আমাদের দেওয়া, মানে এটাই আমাদের চাওয়া। সুন্দর একটা ভাবনা অবশ্যই, এবং শুদ্ধ সংস্কৃতি এবং সেটার চর্চা, সেটা আগাম প্রজন্মের জন্য আসলে কেন দরকারি সেটা ভাবতে গেলেও একটু পেছাতে হয়। যেমন তারা কিন্তু এখন বর্তমানে টেকনোলজি নিয়ে বেশ সুপার ফাস্ট, এবং তারা দেখেছি যে এবারকার গণঅভ্যুত্থান আন্দোলনের সময়ও তারা কিন্তু বেশ অ্যাডভান্স, তারা রাজনীতি সম্পর্কে জানে, তারা দেশ সম্পর্কে কথা বলতে পারে। তো সেই ক্ষেত্রে শুদ্ধ সংস্কৃতি বা আমাদের যে ভাষাগত যে জ্ঞানটা আছে, সেটাই হয়তো মাঝে মাঝে তাদেরকে বলা যায় যে 2-4 জনের ক্ষেত্রে যে তারা হয়তো সেটা সঠিক চর্চা করছে না, কিন্তু এটা যদি হয়ে যায় তাহলে কিন্তু ফুল প্যাকেজ, এটা আসলে খুব দরকার। আমাদের দর্শক বন্ধু যারাই আছেন না কেন, আমাদেরকে দেখছেন আপনারা নেক্সাস টেলিভিশন, আপনার টেলিভিশনে আমাদেরকে দেখা যাচ্ছে, সাথে নেক্সাস টেলিভিশন এবং নেক্সাস লাইফস্টাইল, এই দুটো ফেসবুক পেজে আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, এবং আমাদের স্ক্রিনে জুমের আইডি এবং পাসওয়ার্ড খুঁজে পেলে আপনারা অবশ্যই যে কোনো মুহূর্তে আমাদের সাথে এসে যুক্ত হয়ে যাবেন। নতুন বছরে একটা ভাবনা, যে ভাবনাটা হলো নিজেদের পৃথিবীকে একটু সুন্দর করে তোলা, নিজেকে তার আগে সুন্দর করে তুলতে হয়। দেখা যায় কি যে নিজে যদি নিজের জায়গাটাকে গুছিয়ে নেওয়া যায়, আস্তে আস্তে সেটা বড় হয় এবং আস্তে আস্তে সেটা পৃথিবী পর্যন্ত নিজের সৌন্দর্যটা পৌঁছে যায়। তো এই বছরে আপনারা কি ভাবলেন, নতুন বছরটা কি কি ভাবনা নিয়ে শুরু করলেন, সে সব কিছু আজকে পুরো আড্ডায় আমরা শুনতে চাই। আমরা এই পর্যায়ে এসে আবারও একটু সোমা দিদি আপনার কাছে আসতে চাই। এসে আমি জানতে চাই যে এই যে আমরা যখন পৃথিবীকে সুন্দর করার কথা ভাবি, তো সেই সময় যেটা হয় যে আমরা ভাবি যে এটা তো একটা অনেক বড় কাজ, আমি একলা পারবো না, তার চেয়ে আমি বাদ দিই, কেউ করছে না আমি করলাম না। তো শুরুটা আসলে কোথায় হওয়া উচিত আপনার মনে হয়, এবং এই একলা মানুষ হিসেবে শুরু করার পাওয়ারটা কি আপনি ফিল করেন কিনা? আসলে এই কথার প্রেক্ষিতে আমার কিন্তু প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গানের কথা মনে পড়ে গেল। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। সম্পূর্ণ উত্তরীয় মনে হয় আমার এই রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথার মধ্যে একদম ওতপ্রোতভাবে জড়িত। বিকজ আসলে তো আর 10 জন করবে না বলে কি আমি চুপ করে থাকবো? অন্যায় হচ্ছে, কেউ প্রতিবাদ করছে না, তাতে আমি কি এভাবে থাকবো? যে এই জিনিসটাই আমার মনে হয় নিজের থেকে আমি যদি চলতে পারি, আমার দেখা যাবে আমার আর 5টা মেয়ে আসছে, আরও 10 জন চলে আসছে, আরও যারা বয়স্ক বা যারা যুবক যুবতী যে কোনো বয়সেরই হোক, একটু ভালো কিছু চলতে গেলে পিছলে পড়তে হয়ই। তো এরকম কাটা প্রতিবন্ধকতা সব কিছু পেরেই যদি
আমরা এই একজন একজন করেই যদি এগিয়ে যাই, একটু ভালো জিনিসগুলো চিন্তা ভাবনা করি, একটু এগিয়ে যাই, সুন্দর করে গড়ে তুলি, আমার মনে হয় অবশ্যই পৃথিবীটা সবাই মিলে সুন্দর করতে পারবো। এর জন্য সেই রবীন্দ্রনাথ ঠাকুরের আসলে এই গানের কথাটি আমাদের সাথে আমি মনে করবো যে উপযুক্ত, যে কেউ না আসলেও একাও যদি এগিয়ে যায়, একটা পর্যায়ে সবাই মিলে আসবে, কারণ সবাই কিন্তু ভালো এবং সুন্দরের প্রিয়াসী, তাই না? একদম, এবং সুন্দরের শুরুটা আমার জায়গা থেকেই হোক, হ্যাঁ, তাই হোক, না? মানুষ কি একদম। করবে সেটা তো আসলে সেটা। আমাদের হাতে নেই, তবে আমরা কি করব সেটা তাই তো। কিন্তু আমাদের হাতে সেটাই আছে। কিন্তু। আসতে চাই নিগার সুলতানা আপু আপনার কাছে। নিগার আপু, আপনার কাছে এসে যেটা শুনতে চাই যে সেটা যে নিজের ভালো থাকার জন্য সবার আগে কোন জিনিসগুলো বাদ দেন? বাদ দেন? আচ্ছা, নিজে ভালো থাকার জন্য সবার আগে বাদ দিয়ে হচ্ছে আমাকে যে জিনিসটা ইরিটেট করে বা যে জিনিসটা আমি পছন্দ আমার হচ্ছে না, তো ওটা নিয়ে যদি আমি বদার্ড হই তাহলে আমি কখনোই ভালো থাকতে পারবো না, এটা আমার মনে হয়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে বলেন, পারিবারিক ক্ষেত্রে বলেন, সবার ক্ষেত্রেই তাই। তো নিজে ভালো থাকার জন্য আগে নিজেকে ভালো রাখতে হবে, নিজেকে ভালো রাখতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রথম একদম উপাদান, যে নিজেকে ভালো রাখতে হবে। তোমাকে যে জিনিসটা তুমি বিরক্ত হচ্ছ, ইগনোর ইট। এখন এখন জীবন ধরুন বয়স বাড়ছে, আস্তে আস্তে যে জিনিসগুলো দেখা যাচ্ছে যে আমরা আগে খুব বদার্ড হতাম, খুব দুঃখ পেতাম, এখন ওগুলোতে দুঃখ পাই না। এখন এগুলো খুব, হ্যাঁ, এখন ওগুলো খুব মনে হয় যে না, আমি বোধহয় এটা না ভাবলেই কি হবে, জীবন তো একটাই। অভ্যস্ততারও একটা হ্যাঁ, বিষয় অভ্যস্ততার আছে, একটা ব্যাপার আছে, অভিজ্ঞতার বিষয় আছে। আর হ্যাঁ, যেমন ধর আজকে থেকে 10 বছর আগে আমি নিগার যে জিনিসটা হয়তো চিন্তা করতাম যে এটা এভাবে হলে হতো, খুব ইমোশনাল হয়তো হতাম, বা 10 বছর পরে এসে আমাকে মনে হচ্ছে যে 10 বছর আগে আমার এই জিনিসটা ভাবনাটা ঠিক ছিল না, এখনই বোধহয় ভালো আছি। সো মনে হয় যে এই কিছু কিছু জিনিস যেগুলো আছে ভালো রাখার জন্য নিজেকে, সেটা হচ্ছে যে আগে ভালো নিজে থাকো, অবশ্যই তোমার আশেপাশে মানুষও ভালো থাকবে, তোমার ভালো থাকার উপর ডিপেন্ড করবে। একদম একদম। মৈত্রী দিদির কাছে আসবো, তবে একটা বিরতির সময় হয়ে গেছে। আমরা কিন্তু আড্ডা দিতে দিতে কখন যেন বিরতির সময় এসে গেল সেটা টেরই পাওয়া যাচ্ছে না। তবে আজকে পুরো সময়টা, আমরা তো 1 ঘন্টার একটা আড্ডা দিই, তো আরও বেশ অনেক সময় আছে, পুরো সময় জুড়ে আমাদের আড্ডা চলবে, আপনারাও যুক্ত হবেন আমাদের সাথে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে নেক্সাস টেলিভিশনে লেডিস ক্লাবের আড্ডা। আমাদের স্ক্রিনে জুমের আইডি এবং পাসওয়ার্ড আপনি সময় পেতেই থাকবেন, এবং মাঝে মাঝে পেলে আপনারা কিন্তু জুমের আইডি পেয়ে গেলে আমাদের সাথে চলে আসবেন। আর যারা পুরনো বন্ধু তাদের ফোনে সেভই করা আছে আমাদের আইডি পাসওয়ার্ড, সেগুলো নিয়ে চলে আসবেন। আমাদের স্ক্রিনে সহ আপনারা যদি আমাদের ফেসবুক পেজে থেকে থাকেন, সেখানেও আপনারা মন্তব্য লিখতে পারবেন, সেখানে নারী পুরুষ নির্বিশেষে সবাই মতামত জানাতে পারেন। তবে আমাদের জুমে শুধু নারী বন্ধুরা এসে যুক্ত হবেন, সেটাই আশা করছি। যেহেতু এটা লেডিস ক্লাব, অল দ্য লেডিস আর টুগেদার, সো উই আর জাস্ট স্পেন্ডিং সাম গুড টাইম উইথ ইচ আদার। আমরা এই পর্যায়ে মৈত্রী দিদি আপনার কাছে এসে জানতে চাই যে আসলে আপনি তো নাচ নিয়েও ভীষণ প্যাশনেট, প্লাস কালচারাল অঙ্গনটা নিয়ে আসলে আপনি ভাবেন, তো এই জায়গাটা একটা সুন্দর পৃথিবী গড়ার ক্ষেত্রে বা একটা ছাত্রছাত্রীর মনের ভেতরে সৌন্দর্য সৃষ্টি করার ক্ষেত্রে আসলে কতখানি রাখতে পারে একটা এফেক্ট, সেটাই আসলে আপনার কাছে জানতে চাই। আসলে আমার কাছে মনে হয় নাচটা হচ্ছে এমন একটা জিনিস, এটা একটা সাধনা, মেডিটেশন। হ্যাঁ, আমি যখন নাচ মানে ওদেরকে শেখাচ্ছি, ছোট থেকে যাদের ভেতরে ঢুকিয়ে দিতে পেরেছি, তারা পড়াশোনাও তাদের ভালো হয়ে গেছে, তারা বাবা মাকেও সহযোগিতা করে, একজন ভালো মানুষ হয়ে যায়। আমি যেটা দেখেছি, আমি এটা বিশ্বাস করি মনে প্রাণে। বাইরের নেগেটিভ যে আমাদের নেতিবাচক যে জিনিসগুলো, সেগুলোর থেকে আমরা যদি রক্ষা পেতে চাই, আমার মনে হয় এই কাজগুলো, গান হোক, সেটা নাচ হোক, আর্ট হোক, যেটাই হোক, কিন্তু নাচ আমার কাছে কেন জানি মনে হয় যে অনেক পাওয়ার এটাতে। হ্যাঁ, যে সে অনেক কিছু বলতে পারে, সে মানে কানেক্টেড হতে পারে যে আমি এটা হবে। যেমন আমার মানে আসলে একটা মানুষ যখন সাকসেস হয় তা বিভিন্ন জায়গাতে, আমি একজন স্টুডেন্ট, তাকে আমি বললাম যে তার অনেক মন খারাপ, হ্যাঁ আমার এটা হয় না, ওইটা হয় না। আমি যখন বললাম যে হ্যাঁ তুমি করে যাও, দেখো তুমি হবে, তোমার একটা মানে সাকসেস আসবে। তো এরকম ইউনিভার্সিটি অফ টরন্টো, নাম হচ্ছে মাথিরা কাউসার, সে প্রায় 5 কোটি টাকার একটা স্কলারশিপ পেয়েছে, ওখান থেকে সে মাস্টার্স করেছে, মানে খুব ভালো আছে এবং নাচের সাথে আছে।
আর আমার কাছে মনে হয় যেটা নাচ করলে যেটা নিউরোসেন্স একটা তার অ্যাক্টিভ হওয়া, ভালো মানুষ হওয়া, মানুষের ক্ষতি না করা, এই মানে এই চর্চাগুলো, বাবা মাকে সহযোগিতা করা, চারপাশের মানুষগুলোকে ভালোবাসা, যারা অভাবে আছে তাদেরকে সহযোগিতা করা, এই তো মানে আত্মতৃপ্তি অন্যের জন্য একদম। কিছু করে। তো সেক্ষেত্রে আসলে আমারও তাই মনে হয় যে সংস্কৃতির চর্চা যখন ছোটবেলা থেকে মানুষের ভেতর আসে, ইট মেক্স ইউ সফট, ইট মেক্স ইউ স্ট্রং অ্যাট দ্য সেম টাইম, তাই না? তো সেই বিষয়টা থেকে এবার একটু আসতে চাই নিগার আপু আপনার কাছে। নিগার আপু, আপনার কাছে আমি জানি যে আমি কটা কবিতা শুনতে চাই। আপনি আজ আমাদেরকে কিছু শোনাবেন, যেহেতু আপনি একজন বাচিক শিল্পী, আপনার কণ্ঠে কিছু শোনার জন্য একদম শুরু থেকে অপেক্ষা করে আছি। বলুন কি আসলে শোনাবেন? অবশ্যই শোনাবো, যেহেতু আমার একটা বেস ছিল। এখন যেটা হচ্ছে যে আমি অনেকদিন আমার কোনো ইয়ে নাই, আপনার মানে পড়ার practice অভ্যেস নাই, হচ্ছে না। তো ওটা নিয়ে এবং সময়ও হয়তো পেয়ে উঠছেন না। সেটাই, কারণ- সময় আমাদের আসলে সময়টা হচ্ছে অনেক বেশি। তারপরে ঘরে যে চর্চার যে বিষয়টা, সেই বাসায় যে চর্চার যে বিষয়টা, সেটা আমার খুব কমই করা হয় সময়ের জন্য। আসলে কিছুটা সময়, কিছুটা অভিমান, একটা ব্যাপার আছে। নিজেরও কিছু অভিমান ছিল নিজের উপরে, কারণ আপনি প্রতিভাকে মূল্য না দিতে পারলে সেই প্রতিভা আপনার থাকে না। হ্যাঁ, এটা হচ্ছে মানে নিয়ম আসলে। তো আমার যে প্রতিভাটুকু আমার ছিল, আমি তাকে মূল্যায়ন করতে পারিনি। এটা হচ্ছে আমার আমার পার্সোনাল একটা ইয়েকে। তারপর আমি একটা ছোট্ট, একটা খুব পরিচিত একটা কবিতা, সুনীল গঙ্গোপাধ্যায়ের পাহাড় চূড়ায়, কবিতাটা একটু পড়ে শোনাই। যেহেতু অনেকদিন দূরত্ব আমার আছে, আমাকে একটু দেখে পড়তে হবে। আমরাই তো একটু দেখে পড়তে হবে। তো আমি পড়ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের পাহাড় চূড়ায়। অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে আমি তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থানু, নদী বহমান, তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটাও অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার বেশ ছোট্ট খাট্ট ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল আমার বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো। প্রবাহমান ছিপছিপে তন্বী নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস তো মায়েরি। তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হতাম। তখন সত্যি আমি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন, বলো তো আজ সন্ধেবেলা বৃষ্টি হবে কি না? সে বলতো, আজ এখানে দক্ষিণ গরম হাওয়া, শুধু একটি ছোট্ট দ্বীপে বৃষ্টি, সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না। সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব, তারপর রুক্ষ কঠিন পাহাড়, একেবারে চূড়ায়, মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরের তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বরে সেখানে কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, আমি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। তিনি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী, এখানে আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমায় ক্ষমা করো। ধন্যবাদ। বাহ, খুবই সুন্দর, আমার খুব পছন্দের একটা কবিতা। এটা আমি আগেও ভীষণ শুনতাম, আপনার কণ্ঠ শুনে আরো ভালো লাগলো। আমরা এখন আবার সোমা দিদি আপনার কাছে আসতে চাই এবং এসে যে বিষয়টা আবারও শুনতে চাই, সেটা হলো যে একটা গান, যে গানটা আপনার সুন্দর পৃথিবী গড়ার সময় বা সুন্দর পৃথিবী সেই গানটা দিয়ে বোঝা যায়, এমন কোনো একটা গান আপনার কাছে শুনতে পারি কিনা? আমাদের দেশটা স্বপ্নপুরী। পৃথিবী নিয়ে আসলে বোঝা যায়, তাই তো?
হ্যাঁ, আসলে কোনো এটা- একটা গান যেটা শুনলে হয়তো আপনার মনে হয় না পৃথিবী সুন্দর, আপনার একটা প্রিয় গানও হতে পারে কিন্তু সেটা, কারণ আমার এমন অনেক মানে গান আছে যে গানটা শুনতে থাকলে হয়তো সেটা পৃথিবীর সাথে কোনো সম্পর্ক নেই, তবে গানটা শুনলেই আমার মন ভালো হয়ে যায়। লাগে। হ্যাঁ, যে গানটা শুনছি বৃষ্টির দিনে, কিন্তু বৃষ্টির গানই শুনতে হবে তা না, একটা রবীন্দ্রসঙ্গীত ছাড়ে মানুষ, সেরকম। আমার এরকমই আসলে, যেহেতু আজকে টপিকসও হচ্ছে যে আমরা কিভাবে পৃথিবীটাকে সুন্দর করে গড়ে তুলতে হ্যাঁ, পারি। জি জি। তো তো সেই সুন্দর কিছু কথা নিয়ে আমাদের শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিনের একটি কালজয়ী একটি গান আছে। গানটি আপনাদের সবার হয়তো চেনা বা জানা। চেষ্টা করছি আমি ওই সুন্দর একটি গানটি পরিবেশন করার জন্য। আমি কতটুকু পারবো জানি না, চেষ্টা করছি। এই পৃথিবীর পারে কত ফুল ফোটে আর ঝরে, সে কথা কি কোনো দিন কখনো কারো মনে পড়ে? এই পৃথিবীর পারে কত ফুল ফোটে আর ঝরে, তবু তো ফোটে ফুল, পাখি গান গায়, ভাবি না তো কেউ তারে চায় কি না চায়। তবুও তো ফোটে ফুল, পাখি গান গায়, ভাবি না তো কেউ তারে চায় কি না চায়। ফুলের কানে পাখির গানে, ফুলের কানে পাখির গানে, কত না কথা রয় অগোচরে। এই পৃথিবীর পারে কত ফুল ফোটে আর ঝরে, সে কথা কি কোনো দিন কখনো কারো মনে পড়ে? এই পৃথিবীর পারে। বাহ, চমৎকার, সুন্দর সুন্দর ভালো কিছু লাগলো। গান কবিতা খুব ভালো শুনছি, লাগলো। এবং এই গানটা শুনলে কিন্তু আসলে একদম ফিল গুড একটা গান, একদম। তাই না? ওই যে শুনলেই মন ভালো হয়ে লাগে। যাওয়ার একটা ব্যাপার একদম, আছে না? একদম, সেটাই সেটাই। আমরা মৈত্রী দিদি আপনার কাছে আসতে চাই, আবার জানতে চাই যে নিজের মানসিক স্বাস্থ্যের জন্য, নিজেকে ভালো রাখার জন্য কি করেন আলাদা করে? ইয়োগা, যোগা করেন? একদম। কখন উঠে কিরকম? মানে এটা আমার কাছে মনে হচ্ছে যে মানে একটা চালিকা শক্তি, মানে একটা মানুষকে স্টেডি করার জন্য, যে সে দৃঢ় হবে, তার দৃঢ়তার জন্য আমরা আসলে আমাদের মানে যারা আমরা মেয়েরা প্রত্যেকটা স্টেজ যখন পার করছি, যখন কেউ টিনেজার থাকছে, যেসব মেয়েরা তাদের মুড সুইং হয়, আমার এখন এটা ভাল লাগছে না, কিন্তু আমি যখন এই স্টেজগুলো পার করতে করতে আজকে তো এখানে, তা আমার কাছে মনে হয় একটা মেয়েকে অনেক বেশি ধৈর্যশীল হতে হয়। আর সেই ধৈর্যশীল হওয়ার জন্য আমাদের যেটা করতে হবে ইয়োগা, প্রত্যেক দিন মেডিটেশন, এবং সময় করে ভোরবেলা ওঠা। কেউ কখনো যদি ঘুম থেকে একটু দেরি করে কেউ ঘুম থেকে উঠছে, একটু লেট রাইজ মানে দেরি করে উঠলো, আমার মনে হয় কি দিনটা ছোট হয়ে যায়। সে দিনটা যদি বড় করার জন্য আর ইয়োগা করলে যেটা হচ্ছে মনের মধ্যে একটা আলাদা অন্যরকম প্রশান্তি, মানে তার চারপাশের খারাপ জিনিসগুলো সে আর খারাপ দেখছে না, সেখান থেকে আমরা চাচ্ছি যে কীভাবে আমি পজিটিভ করব। মানে বিভিন্ন আসন, যোগাসন, হ্যাঁ, কপালভাতি, বিভিন্ন ধনুরাসন, ওষ্ঠাসন, মানে বিভিন্ন, মানে প্রত্যেক দিন আমার মনে হচ্ছে একসাথে অ্যাটলিস্ট কেউ যদি নাও পারে একটু চেষ্টা করা যে আমি প্রত্যেক দিন 15 মিনিট এটার জন্য ব্যয় করব, বা একটু অনুলোম বিলোম। আমরা যে এই যে প্রশান্তিতে, অনুলোম বিলোম কি, যে নাক ধরে যেটা? হ্যাঁ, মানে এটা হচ্ছে বিষ্ণু মুদ্রা। হ্যাঁ, আমি নিচ্ছি রাইট, মানে বাম নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে ডানে ছাড়া, আবার ডানে নিয়ে বামে ছাড়া, এবং যখন নিঃশ্বাসটা নিচ্ছি তখন আমার একদম পেটটা বেলুনের মতো ফুলে যাচ্ছে, আর যখন ছাড়ছি তখন এটা যতটা সম্ভব মানে একদম
ভেতরে ভেতরে squeeze নিয়ে নিতে হবে। করে যাচ্ছে। তো এইটাই হচ্ছে মানে আমি বেঁচে আছি, এটা নিঃশ্বাস প্রশ্বাস একটা অনেক বড় একটা বিষয়। জি। তা এটা যদি আমার কষ্ট হয় তাহলে কিন্তু আমার একটা সাফোকেশন, মানে আমি কিন্তু খুশি, মানে আমার মনের মধ্যে সেই আনন্দটাও আসবে না। কাজের জন্য যে একটা প্রত্যেকদিন সকালে উঠে আমার এই কাজে ওইটা আমার কাউন্ট করা যায় না, আমি কাউন্ট করি না, আমার কাজগুলো করতে হবে, ব্যাস দ্যাটস ইট, মানে কাজগুলো হয়ে যাবে। কিন্তু আমি যদি অনেক হেডেক রাখি, আমাকে এটা করো, এটার পর এটা, ওটার পর ওটা, ওটার পর তার দেন মানে তখন স্ট্রেস, এই স্ট্রেসটা আর নেওয়া হয় না, বিকজ ইউ স্টার্ট ইউর ডে উইথ দ্যাট রিল্যাক্সেশন। সো এটা খুব ভালো একটা ইনফরমেশন, এবং সুন্দর পৃথিবী গড়তে একটা সুন্দর ঠান্ডা মাথার মানুষ দরকার। একদম। সেই কথাগুলোতেই আসবো আবার, অবশ্যই একটা বিরতির সময় হয়ে গেছে, আবারও নিয়ে নিচ্ছি একটা বিরতি, তবে আপনারা এরই মধ্যে চলে আসবেন। চলে যাচ্ছি বিরতিতে। ছোট্ট একটা বিরতির পর আরও একবার স্বাগত জানিয়ে নিচ্ছি। নতুন বছর নতুন আমি, এই প্রয়াসে আসলে অনেকেই আমরা নতুন বছর শুরু করি বছরের প্রথম দিন অথবা গত বছরের শেষ দিন যেটা থাকে, সেখানে দেখা যায় যে একটা খাতা নিয়ে বসি, আমরা একটা নিউ ইয়ার রেজলিউশন চার্ট বানাই। যে চার্টে আমরা লিখি এই বছর আমরা সাঁতার শিখবো, এই বছর আমি কফি খাওয়া ছেড়ে দেবো, এই বছর কোনো ফাস্টফুড খাবো না, এবং এই বছর দরকার হলে রান্নাটাও শিখে নেব, সাইকেল চালানো শিখবো, এরকম নানান কিছু লিখে 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 ভরিয়ে ফেলি। কিন্তু পুরো বছরের যখন জুন জুলাই মাস শেষ হতে আসে, বা হয়তো সেপ্টেম্বর অক্টোবরে, দেখবেন যে ওই লিস্টের থেকে হয়তো দুটো কাজ ঠিকঠাক হয়েছে, নাও হতে পারে, এমনই চলতে থাকে। তো সেই ক্ষেত্রে এই বছর আমি ভেবেছি একটু বাস্তববাদী হব, একটা একটা কাজ ভেবে একটা একটা করে এগোবো। একটু জেনে নেই আপনারা কি কি নিউ ইয়ার রেজলিউশন নিয়েছেন, এবং আপনাদেরটাও জেনে ফেলতে চাই। তাই স্ক্রিনে দেখানো জুমের আইডি এবং পাসওয়ার্ড ফলো করে চলে আসবেন। সুন্দর পৃথিবী নিয়ে কথা বলছি, কিন্তু নিউ ইয়ার রেজলিউশন নিয়ে একটু কথা বলতেই হয়, যেহেতু বছরের প্রথম লেডিস ক্লাব। সোমা দিদিকে দিয়ে শুরু করি এবং জিজ্ঞেস করি যে এই বছর কি কি করবেন বলে ভেবে রেখেছেন? প্রতিবারই করি এরকম, মোস্ট অফই করতে পারি না, আর মনে হয় যে এর চেয়ে বেশি করা হয়ে যায়, নাহলে কম করা হয়ে যায়। তো এবার আসলে একটু আগ বেঁধে নেমেছি যে কিছু আমার গানের কিছু কাজ আছে আর কি, সেটা অবশ্যই আমি যদি সৃষ্টিকর্তা সহায় থাকেন এই কাজগুলো আমি একটু করব, ঠিক আছে। আর নিজেকে একটু চেঞ্জ করার ইচ্ছে আছে, একটু কাজের ক্ষেত্রে বলবো, পার্সোনাল আমার ব্যক্তিগত লাইফেও কিছু বলবো। তো সব কিছু মিলিয়েই কিছু আছে, দু একটি বললাম যে আমার পারিবারিক, ব্যক্তিগত এবং আমার যে কর্মক্ষেত্র, তিনটা ক্ষেত্রে আমাকে একটু চেঞ্জ আমাকে করতেই হবে। তো সবাই দোয়া করবেন, এই আর কি। বাহ, অবশ্যই দোয়া করব। প্রতি বছর আমি ভাবি যে আমি জিমে যাব, অত 4 বছর ধরে ভাবছি, এখনো যাইনি। অনেক টাকা দিয়েছি জিমে, এটা সত্য যে জিমে প্রচুর আমার টাকা দেওয়া হয়েছে, 6 মাসের কোর্স কিনে নেওয়া হয়েছে, কিন্তু এই বছরও আমি যাইনি। কোনো দিনই 2 দিনের বেশি আমার জিমে যাওয়া হয়নি। তো এই বছর যদি আমরা পারি, তো সেই ক্ষেত্রে নিগার আপু এবার কি ভাবলেন এই বছর কি কি জিমের করবেন? কথাটা থেকেই আসে যে এমন অনেকবার আমার হয়েছে, আমার জাস্ট বিয়ের আগেই দেখা গেছে যে বিয়ের 1 মাস আগে আমি জিমের জন্য 3 মাসের কোর্সের পেমেন্টটা ফুল করে দিয়েছি। আমি বোধহয় সর্বসাক করলে হয়তো 4 থেকে 5টা বা 5 দিন আমি গেছি। হ্যাঁ, তাও আমার অফিস শেষে পরে আমার 8:30 9টা স্লটটা ছিল আর কি। তো এরকম এরকম আনফিলেবল অনেক কিছুই থাকে যে টু ডু লিস্টে আমরা অনেক, তবে আমার এবার এমনিতে একটু নিজের জায়গাটা, যেটা সোমাদি বললেন যে নিজের জন্য কিছু করা, সেটা হচ্ছে আমি যেহেতু কবিতা থেকে অনেক বছর মানে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে, অনেক গ্যাপ তৈরি হয়ে গেছে। আমি শিখেছিলাম হচ্ছে রবিশঙ্কর মৈত্রী দাদার কাছ থেকে, আমি শিখেছি হচ্ছে আপনার কি বলে শিমুল মুস্তফা, ওনাদের কাছ থেকে আমি শিখেছি। আমি মূলত ফেনীতে বড় হওয়া, তো কবিতা নিয়ে আমার একটু চর্চাটাকে আর একটু রেগুলার করতে চাই। সেটা হচ্ছে বললাম না আপনাকে শুরুতেই যে প্রতিভাকে গুরুত্ব না দিলে হারিয়ে যেতে চায়, অভিমান করে। তো আমি বোধহয় ওর সাথে একটু অভিমানটা কাটাতে চাই, কবিতার সাথে সুন্দর, এটা খুব সুন্দর একটা কর্মজীবনে, মানে কর্মজীবনটাকে যেটুকু আছে আলহামদুলিল্লাহ সেটাকে আরো বেশি প্রোগ্রেসিভ হোক, সেটাই দোয়া করবেন। একদম। মৈত্রী দিদি, আপনি নিউ ইয়ার রেজলিউশন কি নিলেন বলেন? আমার যেটা হচ্ছে আমি রমনায় হাঁটতে যাব, এটা ভাবি। সকালে উঠে ঘুম থেকে সকালে উঠবো,
উঠে রমনায় গিয়ে যোগা করলে কিন্তু আরো ভালো লাগবে। রমনায় আসলে যোগা করার প্লেস নেই। নাই। হ্যাঁ, না আচ্ছা। ওরকম করে মানে সবাই দেখি দৌড়ায়। হ্যাঁ, তা আমার মনে হয় যে আমি ওরকম যদি মানে দৌড়াতে পারতাম, ওরকম সকালবেলা উঠবো, মানে অনেক প্ল্যান এরকম হয় যে এটা করব ওইটা করব। আমার মানে শুরু হয়েছিল আমার গুরু মিনুমা, ওনার হাত ধরে ওডিসি, সেই ওডিসি নাচের উপরে আমার একটা প্রোগ্রাম করার কথা ছিল। সেটা এবার চিন্তা করছি যে 5টা আইটেম নিয়ে যে একটা অনুষ্ঠান, সেটা শুধু আমাকে নিয়ে, আর গুরু শিষ্য পরম্পরা, মানে গুরু এবং শিষ্য ওনারা থাকেন ওই আয়োজনে। এবং আরেকজন উনি হচ্ছেন বেনজির সালাম সুমি, উনিও আমার ওডিসির শিক্ষাগুরু। তো এটা একটা ইচ্ছা রয়েছে, জানি না কি হবে। আর নারী দিবস সামনে রয়েছে 8ই মার্চ, সেটাকে সামনে রেখে একটা প্রোডাকশন আমাদের স্বপ্ন বিকাশ কলা কেন্দ্রে কিছু স্টুডেন্টস তৈরি হয়েছে। তা এদেরকে আমরা শূন্য থেকে শিখরে এই নামের উপরে একটি ডান্স ড্রামা করতে চাচ্ছি। সুন্দর ভাবনা তো, শূন্য থেকে শিখরে। আই এম শিওর যে একটা খুব সুন্দর জার্নি দেখা যাবে সেখানে, তাই না? এরকমই একটা থিম। আর সেই বিষয়ে আসবো অবশ্যই। আমাদের জুমে আছে অনেক বন্ধুরা, সবাই চলে এসেছে। সবাইকে আমার পক্ষ থেকে ইংরেজি বছরের নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। হ্যাপি নিউ ইয়ার আপুরা। এবং আমাদের সাথে সবার আগে অনেক বন্ধু 4 জন এসে যুক্ত হয়ে গেছেন। সুরমা আপু, আপনাকে দিয়ে শুরু করি। সুরমা আপু, এসে আপনার কাছে নতুন বছর, সুন্দর পৃথিবী, সবকিছু নিয়ে কিছু শুনি। শুভ সন্ধ্যা আপু, সবাইকে আসসালামু আলাইকুম। সুন্দর পৃথিবী সবারই দেখতে ভালো লাগে। আমারও ইচ্ছা যে আমি সবসময় সুন্দর পৃথিবী দেখি। আমাদের এই সমাজে এখন যে অনিয়ম, অরাজকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, এমন পৃথিবী দেখতে চাই না। 2026 সালটা আশা করব সবাই মিলে আমরা দেশটাকে যদি শান্তির দেশ আনতে পারি, তখনই সুন্দর পৃথিবী হবে। এই আর কি আপু। আর আমার নিজস্ব প্ল্যানিং ওই যে স্বপ্ন দেখি, অনেকগুলো স্বপ্ন দেখি, দেখা গেছে যে সবগুলো বাস্তবায়ন হয় না। তো আল্লাহর কাছে ইয়ে করি, কামনা করি যাতে আল্লাহ সেই আমার স্বপ্নগুলা সফল করার জন্য সফল করতে শক্তি দেন আমাকে। সবার জন্য শুভকামনা আপনার রইল। জন্য আপু আপনাদের অনেক জন্য শুভকামনা থাকলো। অনেক অনেক ধন্যবাদ। আমরা আসি একটু তরু আপু আপনার কাছে। তরু আপু, নতুন বছর আমাদের পৃথিবীর জন্য, আমাদের দেশের জন্য কি ভাবলেন সেটা বলেন। আসলে আপু, প্রথমে আপনাকে ধন্যবাদ। অনেকদিন পরে আপনার সাথে আমার দেখা হলো, এবং স্টুডিও আপুদের জন্য শুভকামনা রইল। আসলে পৃথিবীটা সুন্দর একটা বাসযোগ্য একটা জায়গা, একমাত্র মানুষের জন্য বাসযোগ্য জায়গা। এটাকে সুন্দর রাখা শুধু প্রকৃতির দায়িত্ব না, আমাদেরও দায়িত্ব। এটা আমাদের আচার আচরণ, কর্মকাণ্ড, এগুলা দিয়ে কিন্তু পৃথিবীকে আমরা সুন্দর করতে পারি। তো আমাদের বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপট যেটা আছে, আমরা চাই আগামীতে আরো সুন্দর হয়ে উঠুক। এটা যারে হাত দিয়ে হোক, আমাদের সবাই সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটা সুন্দর, একটা সুষ্ঠু, একটা বলবো যে বাসযোগ্য, একটা আবাসযোগ্য একটা জায়গা হিসাবে আমি আগামীতে পৃথিবীকে দেখতে চাই। আর এই সবাই আমরা এর অংশীদার হতে চাই। আপনারা ভালো থাকুন আপু। বাহ, সুন্দর সুন্দর। এই আর কি। মিষ্টি আপু, আপনার কাছে আসি। শুভ সন্ধ্যা, হ্যাপি নিউ ইয়ার আমার প্রিয় অহনা আপু, উপস্থিত সবাইকে। নিশ্চয়ই সবাই ভালো আছো। ভালো আছি আপু। তো বলবো আপু কিছু হ্যাঁ হ্যাঁ, বলবো নতুন বছর নিয়ে শুনি। আচ্ছা, নতুন বছরে আপু অনেক আশা, হ্যাপি হেলদি ওয়েলদি, সহজ সরল সুন্দর একটা জীবন চাই। আর চাই আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর হোক, আমরা প্রত্যেকে নিরাপদ জীবন যাপন করি এবং বেকারত্ব থাকবে না, যেখানে থাকবে না দুঃখ কষ্ট কারো। প্রতিটি মানুষ জানি নিশ্চিত একটি দিন পায়, একটি ভবিষ্যৎ পায়। এই কামনাটাই রইল। আর নিজের শরীর ভালো চাই,
চাই আল্লাহ নেক হায়াত দাস করুক, সবাইকে সখী সুন্দর সাফল্যমণ্ডিত জীবন প্রত্যেকেরকে দান করুক, এটাই আমার কামনা এবছরে আপু। আর রহনা আপু, জি। ঠিকানা কিন্তু পাইনি, আমি তোমার ঠিকানার অপেক্ষায় রইলাম। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। মমি আপুর কাছে আসি। মমি আপু, আপনার কাছে এসে শুনি নতুন বছর এবং সাথে সুন্দর পৃথিবী। নতুন বছরে এসে পৃথিবী নিয়ে অনেক ভাবনা আসে, সেগুলো শুনি। ধন্যবাদ আপু, হ্যাপি নিউ ইয়ার। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, অভিনন্দন। নতুন বছর সবার জীবনে ভালো কাটুক, এটা আমার প্রত্যাশা। আর ব্যক্তিগতভাবে আমি একজন উদ্যোক্তা, আমার নতুন কিছু প্ল্যান প্রোগ্রাম ছিল, ইনশাল্লাহ এটা সফল হয়েছে আপু। আমি নতুন একটা গ্রুপ খুলেছি ইতিমধ্যে। আজকে আমার গ্রুপের বয়স 3 দিন। তাঁত কুঠির উদ্যোক্তা কথন ও নারীর অগ্রযাত্রা, এটা আমি কাজ করব আপু, অফলাইন অনলাইনে নতুন উদ্যোক্তাদের নিয়ে আপু। সবাই দোয়া করবেন এবং সাথে থাকবেন, পাশে থাকবেন। আমরা যেন একে অন্যের হাত ধরে অনেক দূরে এগিয়ে যেতে পারি, এটাই আমার অনেক অনেক প্রত্যাশা। শুভকামনা আর মমি আমার আপু। উদ্যোক্তা 17 বছর চলছে, এই 17 বছরে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। সেই দৃষ্টিকোণ থেকেই আমার এই প্ল্যাটফর্মটা, মানে গ্রুপটা খোলা আপু। ইনশাল্লাহ নতুন ও পুরানোর মধ্যে একটা মেলবন্ধন তৈরি হবে, এটাই আমার প্রত্যাশা। একটা এবং চমৎকার গ্রুপের ভাবনা নিয়ে মূল- শুরু করেছেন, বেশ ভালো যাবে। অনেক অনেক শুভকামনা আপু, অনেক ধন্যবাদ। নাহিদা নেলি আপুর কাছে আসি। নাহিদা নেলি আপু, আপনার কাছে শুনি নতুন বছরে কি ভাবলেন? আসসালামু আলাইকুম সবাইকে, অহনা আপু, শুভ নববর্ষ। আসলে নতুন বছরটা চাই নতুন হোক সবার জন্য, সব পুরনো জীর্ণতা সব আমরা ধুয়ে মুছে সব ভালো কিছু হোক সবার জন্য। আমরা সবাই চাই সবাই ভালো থাকি, সবাই যে যার জায়গা থেকে, পরিবার, পুরো দেশ, পুরো জাতি, সবাই যেন সুস্থ থাকি, ভালো থাকি এবং নিরাপদে থাকি। পৃথিবীটা যেন সবার জন্য নিরাপদ হয় আর সুন্দর হয়, এটাই চাই। জি, আমাদের সাথে পরমা নামে একজন যুক্ত হয়েছেন। তিনি একটু ক্যামেরাটা সেট করে বসবেন। ক্যামেরাটা প্রথমে কোনো একটা জায়গায় স্থাপন করুন, টেবিলে বা কোনো একটা স্থির জায়গায় রাখুন এবং তার সামনে সোজা করে এসে বসুন। তাহলে যখন ক্যামেরাটা সেট হয়ে যাবে, আমরা এসে আপনার সাথে বিরতির পরে এসে কথা বলবো অবশ্যই। আপনি জাস্ট ক্যামেরাটাকে একটা খুব স্থির জায়গায় বসাবেন এবং তার সামনে আপনি স্থির হয়ে বসুন। বিরতি থেকে এসে অবশ্যই কথা হবে। আমরা নিয়ে নিচ্ছি পর্যায়ে ছোট্ট একটা বিরতি। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। একদমই শেষের দিকে চলে এসেছি, সময় কেন যেন দৌড়ে পালায় এবং নতুন বছর দেখতে দেখতে কিন্তু 2টো দিন ইতোমধ্যে শেষের প্রান্তে। তো সেই ক্ষেত্রে পুরো বছর নিয়ে যাই ভাবেন না কেন, পুরো পৃথিবীর জন্য যা ভালো কিছু ভাবুন না কেন, আমার কাছে মনে হয় যে যত সত্তর আপনারা শুরু করতে পারবেন ততই ভালো হবে। কারণ দেখতে দেখতে কিভাবে যেন পুরো 2025 চোখের পলকে চলে গেল, 2026ও এসে দেখা যাবে যে কিভাবে যেন হারিয়ে যাবে। তাই চাই যে একটা লম্বা সুন্দর বছর যাতে কাটে এবং আপনারা প্রথম দিন থেকে কাজ শুরু করবেন, তাই আমার বিশ্বাস। পরমা নামে একজন যুক্ত হয়েছেন, তার কাছে একটু আসতে চাই। আপনি একটু আনমিউট করে আমাদের সাথে কথা বলবেন, নিজের সম্পর্কে একটু জানাবেন। জি, কথা বলুন, আপনি আনমিউট করুন। জি, এখন বলুন। হ্যালো জি, শুনতে পাচ্ছি, হ্যালো শুনতে হ্যালো, পাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। অহনা, জি অহনা, জি, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার আপু। আপনার আমি নামটা গত জানতে বছর- চাই। হ্যাঁ, পরমা আপু। আপনার নাম হ্যাঁ, আমি পরমা? গত বছর জি। গত বছর অক্টোবর মাসে, হ্যালো, শুনতে গত পাচ্ছি। বছর অক্টোবর মাসে আপনাদের কাছে চিঠি দিয়েছিলাম জি। এবং চিঠির খানিকটা আপনি পড়ে শুনিয়েছিলেন। একদম আমার মনে খুব আছে। ভালো লাগছে আপনাকে কথা বলতে, আমি অত্যন্ত উদ্গ্রীব হয়ে আছি। আমি মিষ্টি আপুর সাথে কথা বলছি, হাসিনা আপুর সাথে কথা বলছি, উবায়দু আপুর সাথে কথা বলছি। আমি অত্যন্ত আনন্দিত। অহনার সাথে কথা বলতে পারলে মনে হয় আমার জীবন ধন্য হয়ে যাবে। সো সুইট আপু, আপনার কথা শুনে আমার নতুন বছরটাই সুন্দর হয়ে গেল। এটা আমার নতুন বছরের প্রথম ভালো লাগার অনুভূতি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু, আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আমি চাই যে আপনি সারা বছর আমাদের সাথে এসে গল্প করবেন।
জি, এবার পরমাপুর ইয়ে বন্ধ হয়ে গেছে, এবার আমি একটু ওবায়দা আপুর কাছে আসি। ওবায়দা আপু, আপনার কাছে এসে শুনি। জি, আসসালামু আলাইকুম আপু, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরের শুভেচ্ছা। আমরা নতুন বছরের শুরুর মুহূর্তে আমরা একটা বিশাল শোকের মধ্যে ছিলাম বা এখনো আছি, যেটা মনে থাকবে সব সময়। তো আজকের বিষয়টা আমাদের দেশটা সুন্দর করে গড়ে তুলি, মনে হয় নাকি আপু? একদমই একদমই এখন তাই আর আপু। বিষয়টা দেখতে পাই না, তো খুব একটা বলতে পারি না কি মানে বিষয়। তো বিষয়টা যে দেশটা, আমাদের দেশটাকে স্বপ্নপুরী বলা হয়। এখন এই স্বপ্নপুরী যদি আমরা বলে থাকি, তাহলে আমরা স্বপ্নের মতো করে দেশটাকে চিন্তা করব। কারোর সাথে লেগে থাকবো না, কারো ভালো দেখে কষ্ট পাবো না, কারো খারাপ দেখে হাসবো না, বা নিজের কাজগুলোকে সুন্দরভাবে মানুষের সাথে শেয়ার করব, নিজের কর্ম পরিধির সাথে সবার সাথে পরিচিত হবে, সবার সাথে আমরা পরিচিত থাকবো, মিলেমিশে থাকবো, দেশটাতে কোনো বাহ, খারাপ কিছু না হোক, এটাই সব সময়ের কামনা। অনেক ধন্যবাদ দেশটা যেন আপু। স্বপ্নের মতোই থাকে আমাদের। জি একেবারেই একটা স্বপ্নের বাংলাদেশ, সেটা আমরা চাই। যেমনটা বেগম খালেদা জিয়া সবকিছুর ঊর্ধ্বে দেশপ্রেমকে রেখেছেন। উনি অনেকবারই গণমাধ্যমে এসে বলেছেন যে এই দেশ ছাড়া আমার কোথাও যাবার নেই এবং এই দেশেই আমি থাকতে চাই, যেটা কিনা ওনার জীবনের শেষ মুহূর্তে উনি বাংলাদেশে আমাদের সাথে ছিলেন, সেটা দিয়ে ওনার দেশপ্রেমের প্রমাণটা তিনি দিয়ে গেছেন। দেশনেত্রী, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তাকে অবশ্যই গভীরভাবে শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই। বেগম খালেদা জিয়া আমাদের মনে থাকবেন এবং তাকে আমরা মনে রাখবো একজন আপসহীন নেত্রী হিসেবে, যিনি নিজের একটা প্রয়োজন কিংবা দেশের মানুষের জন্য যেটা ভাবতেন সেখানে কখনোই তিনি আপোষ করতেন না, কোনো কম্প্রোমাইজিং আমরা তার কাছ থেকে শিখিনি। এবং নারীরাও তার দ্বারা ভীষণভাবে উজ্জীবিত হবেন, কারণ একজন নারী সুন্দর একটা শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে, যিনি শাড়ি এবং নিজের সাজসজ্জাকেও একটি দুর্বলতার প্রতীক নয় বরং শক্তি হিসেবে দেখিয়েছেন এবং সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করেছেন পুরো দেশের সামনে। সেখান থেকে আমরাও নারীরা যে কোনো সময় কানে একটা ফুল গুজে হাতে একটা চুড়ি পরে আমরা স্ট্রং একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে পেরেছি। বেশ চমৎকার। আমরা এই সময় এসে যেটা আমরা কিন্তু সোমা দিদির কাছে একটা গান শুনবো এই কথার রেশ ধরে। তার আগে ছোট্ট করে কিছু অংশ, যেহেতু আমাদের হাতের সময় একটু কম, আমরা যেহেতু আপনার কাছে একেবারে কিছু শুনিনি, হাতে কি ছাড়পত্র রেডি আছে? তাহলে শুনি কিছু অংশ। ছাড়পত্র সুকান্ত ভট্টাচার্যের অল্প কিছু, লাস্টের টুকুন হ্যাঁ পড়ছি হ্যাঁ, আর কি। একটা অংশ শুনি। ওকে। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস। বাহ, চমৎকার চমৎকার। আপুর কাছে শুনতে চেয়েছিলাম, মানুষ শুনতে চেয়েছিলাম খানিকটা, নিগার আপু। হ্যাঁ, মানুষ কবিতাটা কাজী নজরুল ইসলামের খুব বোল্ড একটা কবিতা, এবং আমার জীবনে প্রথম আমি যখন শিশু কিশোর প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে যাই, তখন আমি মানুষ কবিতাটি দিয়েই বিভাগীয় পর্যায়ে চিটাগাং বিভাগে 3য় হয়েছিলাম। এটা আমার খুব পছন্দের একটা কবিতা, আমি অংশ বিশেষ করছি, অনেক বড় কবিতা। গাহে সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশকাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে, পূজার সময় হলো। স্বপ্ন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠক্ষীণ, ডাকিল পান্থ দ্বার খোলো বাবা, খাইনি তো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, ভুকারি ফিরিয়া চলে, তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। ভুকারি ফুকারি কয় ওই মন্দির পূজারে, হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরনিয়া ছিল অঢেল গোস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন, বলে
বাবা, আমি ফোকা ফাঁকা আছি আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাকিল মোল্লা, ভেলা হলো দেখি লাঠা। ভোকা আছো মর্গ ভাগাড়ে গিয়ে, নমাজ পড়িস বেটা। ভোকারি কহিল, না বাবা। মোল্লা হাঁকিল, তাহলে শালা সোজা পথ দেখ। গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। ভোকারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু। আমার ক্ষুধার অন্ন তাবলে বন্ধ করনি কভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি। মোল্লা পুরোতে লাগাইছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস গাজনী মামুদ, কোথায় কালা পাহাড়। ভেঙে ফেলো ওই ভজনালয়ে যত তালা দেওয়া দ্বার। বাহ বাহ, চমৎকার চমৎকার। এরকম একটা দিনেই আসলে দেখা যাচ্ছে যে পুরো দেশেই আসলে শোকের একটা ছায়া। নতুন বছর আমরা প্রত্যেক বছর যেভাবে শুরু করি সেইভাবে আসলে শুরু করাটা যায়নি, কারণ মনের জায়গা থেকেও একজন নারী দেশ নেত্রী যাকে আমরা এত বছর ধরে দেখে বড় হয়েছি, রাজনৈতিক প্রেফারেন্স যার যেটাই হোক না কেন, নেত্রী হিসেবে তিনি চমৎকার ছিলেন। সবার জন্যই উনি আমাদের জন্য, দেশের জন্য নেত্রী এবং ছায়া, ডেফিনেটলি ছায়া। তো ওনার মৃত্যুতে অবশ্যই আমাদের মানে দলমত নির্বিশেষে, আমি সবার আগেই বলেছি, সবার জন্যই একটা শোকবহ সময় যাচ্ছে। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন, দোয়া করি। একেবারে তাই। আমরা সোমা দিদির কাছে তাকে উৎসর্গ করে একটা গান শুনতে শুনতে বিদায় নেব, তবে তার আগে আমি একটু বিদায় চেয়ে আসি। তাহলে আমাদের দর্শক বন্ধু যারাই আমাদেরকে দেখেন প্রতিদিন, নতুন বছরটা আপনাদের সাথে শুরু করতে পেরেছি, পুরো বছর অনেক ভালো যাবে আমার, সেটা আমার বিশ্বাস। আমাদের জুমের বন্ধুদেরকেও নতুন বছরের অনেক শুভেচ্ছা, সাথে আমাদেরকে দেশের যেখানে যেভাবে মানুষ আছেন, পৃথিবীতে যেখানে আমাদের বন্ধুরা আছেন, সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের মতো এখানে। দিদি, তো আমরা একদম শেষ পর্যায়ে মনে হচ্ছে। তো আমিও অবশ্যই আমাদের যে শক্তিশালী নেত্রী ছিলেন, আমাদের বিএনপির নেত্রী শ্রদ্ধেয় খালেদা জিয়া, তার স্মরণে আমি বিএনপির যে একদম প্রিয় যে শাহনাজ রহমতুল্লাহ, যিনি দেশাত্মবোধক যে একটা গান আছে, সেটা জাতীয়তাবাদী দলে বেশ চলতো, কারণ তারা বেশ পছন্দ করতেন, কিন্তু এটা দেশেরই গান, এটা অনেক বছর বন্ধ ছিল, সেই ভিত্তিতে এখন শুনে ফেলি। শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহ গাওয়া। তো আমি একটু চেষ্টা করছি, অনেকদিন আগে গিয়েছি, আবার একটু খুব প্রিয় গান, খুব গাইতাম আমি, তো চেষ্টা করি পাঠ করে। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধূলিকণা। মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা, আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধূলিকণা। মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা, আমার তাতে হয়েছে সামনের বীজ বোনা। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, অরূপ জোছনায় সাজানো রাঙানো ঝিলিমিলি চাঁদে দোলে।